আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় বাংলাদেশের পোশাক ও বস্ত্র শিল্প নিয়ে আজ কিছু আলোচনা করব। আপনারা জানেন যে 1 ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমএ। এই ঘোষণাটি কোনো সাধারণ লকডাউন নয়, বরং শিল্পের গভীরে ব্যাপক সংকট এবং অমীমাংসিত কিছু দাবির ফল। ইউনূস সরকার এই ঘোষণাকে আদৌ গুরুত্ব দিয়ে দেখছে এমন কোনো খবর নেই। এর অর্থ সরকার বিষয়টি আদৌ আমল দিচ্ছে না। অথচ এই ঘোষণা অনুযায়ী কারখানাগুলো বন্ধ হলে বাংলাদেশ কোন অন্ধকারে গিয়ে পড়বে তা একটি পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হয়। টেক্সটাইল ও পোশাক খাতে সরাসরি 25 থেকে 40 লাখ মানুষ কাজ করে, যার 60% নারী, এবং পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত প্রায় 1 কোটি মানুষ। কারখানা বন্ধ হলে এই বিশাল শ্রমিক গোষ্ঠী বেকার বা বেতনহীন হয়ে পড়তে পারে। দ্বিতীয়ত, মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের অর্থনীতি। পোশাক খাত মানে রেডিমেড পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় 85% যোগান দেয় এই পোশাক শিল্প। এই ঘোষণা কার্যকর হলে অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে। রপ্তানি ব্যাহত হবে, নিটওয়্যার ও তৈরি পোশাকের সাপ্লাই চেইন ভেঙে পড়বে। সময় মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা ভিয়েতনাম বা ভারতের মতো বিকল্প বাজারে চলে যাবে। ব্যাংকিং খাত ঝুঁকিতে পড়বে ও দেউলিয়া হয়ে পড়বে ব্যাংকগুলো, কারণ টেক্সটাইল মিলগুলো বন্ধ হলে বড় অঙ্কের ব্যাংক ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি বাড়বে, যা দেশের পুরো আর্থিক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকবে না। রপ্তানি আয় কমে গেলে ডলারের বাজারে নতুন করে সংকট তৈরি হবে। তখন বিদেশ থেকে যে এনার্জি পারচেজ করতে হয়, ডিজেল, পেট্রোল, বিদ্যুৎ এবং অন্যান্য, তারা এই সমস্ত জিনিসগুলো ভারতে বাংলাদেশে আমদানি হতে পারবে না। তাহলে ফেব্রুয়ারি 2026 থেকে যদি পোশাক ও টেক্সটাইল খাতের এই শাটডাউন বা ধর্মঘট দীর্ঘায়িত হয়, তবে বাংলাদেশের জিডিপির ওপরে তার আঘাত আসবে। জিডিপি প্রবৃদ্ধিতে ভয়াবহ ধস নামার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদ এবং শিল্প সংশ্লিষ্ট বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার 2% নেমে আসতে পারে। কত বললাম? 2%। মানে সেটা একটা ভয়াবহ অবস্থা। শেখ হাসিনার আমলে বাংলাদেশের জিডিপির সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল সম্ভবত 2018-19-এ। সেই সময় এটা ছিল 8.15%। 2024-এ তার পতনের সময় জিডিপি ছিল প্রায় 7%, 6.9-এর কাছাকাছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কোথায় নেমে এসেছে জানেন? 3.9%। যেহেতু পোশাক শিল্প এবং এর সংশ্লিষ্ট খাতগুলো সরাসরি জিডিপির প্রায় 13% নিয়ন্ত্রণ করে, তাই এই খাতে উৎপাদন বন্ধ হয়ে গেলে জিডিপির হার আরো নেমে 1.5 থেকে 2% কমে গিয়ে 2% নেমে আসতে বাধ্য। শিল্প খাতের প্রবৃদ্ধি দেখা যাক, যা হাসিনার আমলে ছিল 10%। ইতিমধ্যে ইউনূসের আমলে সেটা নেমে 1.4% নেমে এসেছে। শাটডাউন চললে এটা আরো নেমে নেগেটিভ হয়ে যাবে। তৃতীয়ত, ধরুন পোশাক খাতের ওপর ভিত্তি করে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ টিকে আছে। শাটডাউন কার্যকর হলে প্রতি মাসে প্রায় 3 থেকে $3.5 বিলিয়ন মূল্যের রপ্তানি আয় এটা ক্ষতিগ্রস্ত হবে, মানে বন্ধ হবে। রপ্তানি ডলার না এলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দ্রুত খালি হয়ে যাবে। রেমিটেন্সের উপরে আর কত চলবে? যার ফলে জ্বালানি ও খাদ্য আমদানির ক্ষমতাও হারিয়ে ফেলবে দেশ। এবং এর ফলটা কি? দেশের যে চলা, সেই চলার চাকা পুরো থেমে যাবে।
টেক্সটাইল মিলগুলো বন্ধ থাকলে তারা ব্যাংকের ঋণ শোধ করতে পারবে না, এটা তো জানা কথাই। বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, যে অ্যাসেট ফেরত আসছে না, সেই অ্যাসেটের হার কত জানেন? 35%। যা মানে এই উপমহাদেশ কেন পৃথিবীতে সব থেকে বেশি ঋণ খেলাপির দেশগুলোর অন্যতম এখন বাংলাদেশ। টেক্সটাইল খাতের 12 থেকে 15,000 কোটি টাকা ঋণ যদি খেলাপি হয়, তবে দেশের বেশ কিছু ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। এটা পুরো অর্থনীতিতে একটা চেন রিয়াকশন তৈরি করবে এবং জিডিপির প্রবৃদ্ধি পজিটিভ হওয়া তো দূরের কথা, দীর্ঘমেয়াদে নেগেটিভ করে দেবে। কারখানা বন্ধ হওয়া মানে প্রায় 25 থেকে 44 লাখ শ্রমিকের আয় বন্ধ হওয়া। কেন এই সংখ্যাটা 25 থেকে 44? তার কারণ হচ্ছে যে এখানে বেশ কিছু থাকেন পার্মানেন্ট এমপ্লয়ি, বেশ কিছু থাকেন সিজনাল বা তারা সাধারণভাবে অদক্ষ দক্ষ সব মিলিয়ে, এবং সেই শ্রমিকের আয় বন্ধ হয়ে যাবে। পরোক্ষে চাপ পড়বে 1 কোটি মানুষের ওপর। এই বিশাল জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা যদি হারিয়ে যায়, তাহলে স্থানীয় বাজার সেগুলো ধসে পড়বে, আভ্যন্তরীণ চাহিদা কমে যাবে, জিডিপি প্রবৃদ্ধির চাকা পুরোপুরি থেমে যাবে। এই বিষয়টি প্রথমে দেখি, কেন এই হঠাৎ বন্ধ করার ঘোষণা? এটা কি নির্বাচনের আগে একটা চাপ দেওয়ার কৌশল? আমার মনে হয় সেটা একটা কারণ হতেই পারে, কিন্তু তার থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে মালিকদের এই কঠোর অবস্থানের পেছনে প্রধানত 3টে কারণ রয়েছে। মালিকদের সংগঠন বিটিএমএ, তার দাবি হলো বিদেশ থেকে শুল্ক মুক্ত সুবিধায় 10 থেকে 30 কাউন্টের সুতো আমদানি বন্ধ করতে হবে। তাদের মতে সস্তা আমদানি করা সুতোর জন্য দেশের স্পিনিং মিলগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। বিদেশি ক্রেতারা বাতিল করছে এই সুতোর জন্য, খারাপ সুতোর জন্য অর্ডার বাতিল করছে এবং বিপুল লোকসান দিচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলো। দ্বিতীয়ত, মিল মালিকদের দাবি গত কয়েক মাসে টেক্সটাইল খাতে 12,000 থেকে 15,000 কোটি টাকার ক্ষতি তাদের সহ্য করতে হয়েছে। তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না, এমনকি অনেক কারখানা তাদের যা ক্ষমতা সেই ক্ষমতার 50% সক্ষমতা নিয়েও চলতে পারছে না। এবং তৃতীয়ত, জ্বালানি ও নীতি এর যে সহায়তা ব্যাংক কারখানাগুলো পাওয়ার কথা সরকারের কাছ থেকে, সেটা পাচ্ছে না। গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সরকারের কাছ থেকে কোনো রকম সহায়তা না পাওয়ার অভিযোগ তুলছেন মালিকরা। এই বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেলের মতে এটি কোনো হুমকি নয়, বরং সামর্থ্যের অভাবে কারখানা সচল রাখা অসম্ভব হয়ে পড়েছে বলে তারা এই ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। বিষয়টি নিয়ে সরকারের যে আদৌ কোনো হুঁশ আছে তা মনে হয় না। একটা দেশের সরকার যে কতটা কাণ্ডজ্ঞানহীন বা দায়িত্ব জ্ঞান শূন্য হতে পারে, সেটা অর্থনীতির অধ্যাপক তথা শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের শাসন দেখার আগে কল্পনায় আনা যেত না। শেখ হাসিনার হাতে গড়া উন্নতির পথে দৌড়ে চলা একটা দেশকে এত দ্রুত যে অবনতির অতলান্ত খাদের কিনারে নিয়ে আসা যায়, কিনারে আসা কেন, এখন তো খাদে ফেলেই দেয়া হয়ে গেছে, সেটা জানার জন্য ভবিষ্যতের শিক্ষার্থীরা কিভাবে এমন একটা পারফরম্যান্স দিল ইউনূস সাহেব, তো সেটা শিখবার জন্য ভবিষ্যতের শিক্ষার্থীরা ইউনূসের শাসনকালকে কেস স্টাডি হিসেবে দেখবে। আসন্ন নির্বাচনে এর কি প্রভাব সেটা নিয়ে এখানে একটা বলার কথা একটুখানি ছুঁয়ে গেছিলাম। দেখুন, নির্বাচনের ঠিক 11 দিন আগে এমন ধর্মঘট বা বন্ধের ঘোষণা রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে, এটা জানা কথা। আর বাংলাদেশের অর্থনীতির ওপরে তো প্রতিক্রিয়া দেখবার আগে কি প্রতিক্রিয়া সেটা আরো অনেক ব্যাপার আছে এই বিষয়ে বলবার জন্য। সেটা হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজার সেটা যে শেষ হয়ে যাচ্ছে, সেটা দেখতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে বাংলাদেশ তার তৈরি পোশাক কোথায় বিক্রি করে। আমেরিকায় 20% ট্যারিফ দেয়, আর অন্যান্য দেশের ক্ষেত্রে এর পরিমাণটা কত? দেখুন,
2024-25 অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশ প্রায় 39.35 মানে প্রায় ধরুন 39 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করেছে। বাংলাদেশে পোশাকের সবচেয়ে বড় ক্রেতা কারা জানেন? আমেরিকা নয়, যদিও আমেরিকার জন্য তো সব রকমের গল্প হচ্ছে, এত আলোচনা, এত চুক্তি ইত্যাদি। সব থেকে বড় বাংলাদেশ পোশাকে বড় বা ক্রেতা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। গত বছর রপ্তানি হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নে 19.37 বিলিয়ন ডলার, যা ছিল মোট পোশাক রপ্তানির বাংলাদেশের 50%-এর ওপরে, 50.34%। দ্বিতীয় স্থানে ছিল যুক্তরাষ্ট্র, তাদের মোট পোশাক রপ্তানির মূল্য ছিল 7.20 বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির 18.72%। তৃতীয় স্থানে যুক্তরাজ্য, ব্রিটেন, তাদের ওখানে রপ্তানির মূল্য ছিল 4.30 বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির প্রায় 11.25%। এছাড়া আরো অপ্রচলিত বাজার কিছু আছে, যেমন তাদের মধ্যে রয়েছে কানাডা আছে, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, ভারত, দক্ষিণ কোরিয়া, এরাও কিছু কিছু পরিমাণে কিনে থাকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক। আমেরিকার সঙ্গে শুল্ক হার নিয়ে ইউনূস সাহেব, খলিলুর রহমানদের বৈঠকের শেষ নেই। শুল্ক 37 থেকে 20% নামাতে প্রকাশ্য চুক্তি, গোপন চুক্তি করে দেশকে মোটামুটি বিক্রি করে দেয়া হয়েছে আমেরিকার কাছে, এটা আপনারা জানেন। সবচেয়ে বড় কথা, শুল্কের ব্যাপারে আসল পরিস্থিতি লুকিয়ে রাখা হচ্ছে। কিরকম ভাবে জানেন? বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে অধিকাংশ দেশে শুল্কমুক্ত সুবিধা পেলেও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আলাদা। যুক্তরাষ্ট্রে আগে থেকেই বাংলাদেশি পোশাকের ওপর গড়ে প্রায় 15.5% সাধারণ শুল্ক কার্যকর ছিল। সেটা কিন্তু ওঠেনি। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নতুন নীতি অনুযায়ী এর সাথে আরো 20% পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ যুক্ত হয়েছে। তাহলে মোট শুল্ক কত দাঁড়ালো? বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে মোট 35.5 থেকে 36.5% শুল্ক দিতে হচ্ছে। যদি একটু ব্যতিক্রম আছে, যদি কোনো পোশাকে অন্তত 20% আমেরিকার তুলো ব্যবহার করা হয়, তবে সেই পণ্যের ওপর এই বাড়তি 20% শুল্ক কার্যকর হবে না। বোঝা গেল? কিন্তু এত আলোচনা, চুক্তি ফুক্তি করে বাংলাদেশের ফায়দা কতটুকু হলো? একটু আগে যে পরিসংখ্যান দিলাম, সেখানে বোঝা গেল যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির মাত্র 18% বা 7 বিলিয়ন ডলার যায় আমেরিকায়, অথচ তার প্রায় 3 গুণ 51% পোশাক রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। প্রায় 12% পোশাক যায় ইংল্যান্ডে, ট্যারিফ সেখানে 0। কানাডা ও অস্ট্রেলিয়াতে বাংলাদেশি পোশাক যায়, সেখানে ট্যারিফ 0। এই সব দেশের বাজার ধরে রাখার জন্য ইউনূস সরকারের কোনো নজর আছে কি? দেখেছেন এ পর্যন্ত? না। আর এই নজর না থাকার পরিণাম কি হতে চলেছে, সেই প্রসঙ্গে এবার দুটো কথা বলি। দেখুন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য, বাংলাদেশ এই দেশগুলোতে এভরিথিং বাট আর্মস এই সুবিধার আওতায় বর্তমানে 0% শুল্কে পণ্য রপ্তানি করে। তবে 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করলে এই সুবিধা সরাসরি আর থাকবে না। তখন জিএসপি প্লাস সুবিধার জন্য আবেদন করতে হবে এবং তার জন্য শুল্ক দিতে হবে। কানাডা ও অস্ট্রেলিয়ায় এই শুল্ক এখন বর্তমানে শুল্কমুক্ত, কোটামুক্ত প্রবেশ অধিকার আছে, কিন্তু এরপরে বাংলাদেশ যখন এলডিসি মানে লো ডেভেলপড কান্ট্রি থেকে ওপরে উঠবে, 2026 সালে বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশের এলডিসি হওয়ার কথা, এটা শেখ হাসিনার আমলের হিসাব। তো সেই অনুযায়ী যে এলডিসি থেকে উপরে উঠবে, সাথে সাথেই তারা শুল্ক আরোপ করবে।
যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের মানে বর্তমান যে চ্যালেঞ্জটা তার মানে হয়ে গেল, সেটা হচ্ছে আমেরিকায় শুল্ক বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশি পণ্যের দাম সেখানে বেড়ে যাচ্ছে, ফলে ক্রেতারা কম দামি বিকল্প খুঁজছে। অন্যদিকে 1 ফেব্রুয়ারি থেকে যদি দেশের অভ্যন্তরীণ মিলগুলো বন্ধ হয়ে যায়, তবে কাঁচামালের সংকটে পড়ে রপ্তানি আদেশগুলো সময় মতো পূরণ করা অসম্ভব হয়ে পড়বে। এর ফলে ইউরোপ বা আমেরিকার বাজারে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান হারাবে। এলডিসি উত্তরণের পর মানে ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নের কত পরিমাণ তৈরি পোশাক, ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নে কত পরিমাণ তৈরি পোশাক রপ্তানি হয়েছে 2024-25 সালে, একটু ভারতের সাথে তুলনায় আসছি। কেন আসছি এরপরে বলছি। ভারতের ওপর ইউরোপীয় ইউনিয়নের এই শিল্পের ট্যারিফ কত? বাংলাদেশ যেখানে মানে শূন্য ট্যারিফ, সেখানে ভারতকে কিন্তু ট্যারিফ দিতে হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য সমঝোতা, যেটাকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে, এই শুল্ক কত হবে? বাংলাদেশের ওপর এর কি প্রভাব পড়বে? আপনারা শুনেছেন যে ইউরোপীয় ইউনিয়নের কর্তা ব্যক্তিরা এই মুহূর্তে ভারত সফরে আছেন। গতকাল দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছিলেন তারা। তাদের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি প্রায় সম্পূর্ণ। এই চুক্তিকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। এই চুক্তির মধ্যে আছে তৈরি পোশাক শিল্প। 2024-25 অর্থ বছরে ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার। যদিও ভারত বিশ্বের অন্যতম বড় পোশাক তৈরির এবং রপ্তানিকারক, তবে ইউরোপের বাজারে ভারতের অবস্থান বাংলাদেশের অনেক নিচে। বাংলাদেশের প্রায় 19.5 বিলিয়ন ডলার আর ভারতের 6 বিলিয়ন ডলার। ভারতের পোশাক রপ্তানির প্রায় 30 থেকে 32% যায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে, অর্থাৎ ভারতের পোশাক রপ্তানির পরিমাণও বাংলাদেশের তুলনায় অনেক কম। বর্তমানে ভারত ইউতে পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো বিশেষ শুল্ক মুক্ত সুবিধে যেটা বাংলাদেশ পায়, সেটা কিন্তু ভারত পায় না। ভারত থেকে ইউরোপিয়ান ইউনিয়নের তৈরি পোশাক রপ্তানির ওপর গড়ে 9.6 থেকে 12% সেখানে ইম্পোর্ট ট্যারিফ সেখানে কার্যকর রয়েছে। এই একই জিনিস ছিল ইংল্যান্ড ও ব্রিটেনের ক্ষেত্রেও। শুল্কের এই হারের কারণেই, অর্থাৎ বাংলাদেশে কোনো শুল্ক নেই, ভারতের শুল্কটা পড়ছে। এই হারের জন্যই, এই শুল্ক হারের জন্য ভারত বাংলাদেশের তুলনায় ইউরোপের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে থাকে, কারণ ইউরোপে বাংলাদেশের পোশাক জিরো ট্যারিফ। কিন্তু ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে একটি ব্যাপক ভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করতে চলেছে, যেটা ইংল্যান্ডের সাথে, ব্রিটেনের সাথে আগেই করে ফেলেছে ভারত। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তিটি স্বাক্ষরিত এবং কার্যকর হলে ভারতের তৈরি পোশাকের ওপর আরোপিত বর্তমান প্রায় 9.6 থেকে 12% শুল্ক কমে গিয়ে চলে গিয়ে 0% নেমে আসবে। আর এটি কার্যকর হলে ভারত ইউরোপের বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার পাবে, যা তাদের রপ্তানি সক্ষমতা বাড়িয়ে দেবে বহুগুণ। ভারতের এই বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ, কারণ ভারত শূন্য শুল্কের আওতায়। তবে এর চেয়ে বড় ভয়ঙ্কর আরো একটা কারণ আছে। বাংলাদেশ বর্তমানে, ওই যে বললাম একটু আগে, এলডিসি বা লো ডেভেলপড কান্ট্রি হিসেবে এই শূন্য শুল্কের সুবিধা পায় ইউরোপ এবং পৃথিবীর অন্য অনেক দেশে। ভারতও যদি একই সুবিধা পেয়ে যায় ইউরোপীয় ইউনিয়নে, তবে ভারতের বিশাল কাঁচামাল, তুলো ও সুতো এবং সস্তা বিদ্যুৎ সুবিধার কারণে তারা বাংলাদেশের বাজার দখল করে নেবে। বোঝা গেল? এটা ছাড়াও 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে এক ধাপ উপরে উঠবে, যে কথাটা একটু আগে বললাম। তখন বাংলাদেশের জন্য এই শূন্য শুল্কের সুবিধা আর থাকবে না। ঠিক একই সময়ে ভারত যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে শূন্য শুল্ক সুবিধা পেয়ে যায়, তখন বাংলাদেশি পণ্যের ওপর
শুল্ক চাপবে, তখন এক বিশাল অসম প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। ইউরোপীয় ক্রেতারা তখন বাংলাদেশ থেকে অর্ডার বাদ দিয়ে ভারতের দিকে ঝুঁকে পড়বে, কারণ ভারতের অভ্যন্তরীণ সুতো, কাপড়ের সাপ্লাই চেইন, বিদ্যুৎ অনেক বেশি তাদের শক্তিশালী, সহজলভ্য। ভারত মূলত কটন ভিত্তিক পোশাকের শক্তিশালী, বাংলাদেশও তাই, তারাও কটন ভিত্তিক। ফলে সরাসরি বাজার দখলের লড়াইতে বাংলাদেশ পেছনে চলে যাবে। মোহাম্মদ ইউনূসের মাথায় কি এসব চিন্তা আছে? এক কথায় উত্তর নেই। তিনি গদি রাখতে ব্যস্ত। যদি তার মাথায় থাকতো এইসব চিন্তা, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনায় বসতেন, অন্যান্য দেশের সাথে আলোচনায় বসতেন। কিন্তু তিনি তো বললাম গদি রাখার জন্য ব্যস্ত। তিনি তার জন্য কোথায় কি কলকাঠি নাড়া যায়, কোথায় কি জালিয়াতি করা যায়, এইসব চিন্তা ভাবনা এই নিয়ে। এই দেখুন না, তার যে পদমর্যাদায় তিনি দেশের প্রধানমন্ত্রীর জায়গায়, পদমর্যাদার দিক দিয়ে সে দখলদার হন আর যাই হন, পদমর্যাদায় প্রধানমন্ত্রী, তিনি গতকাল ছুটে গিয়েছিলেন সেনা ভবনে। সেখানে সেনা কোন জায়গায় কি রাখবে, সেনা মজুত করবে নির্বাচনের জন্য, কিভাবে ডিপ্লয় করবে, সেই ব্যাপারে তিনি গিয়েছেন কথা বলতে। তার মানে কি, তার কাছে খবর আছে যে সেনা অন্যরকম কিছু করতে পারে, জামাতকে না জেতাতে সেনা অন্যরকম ব্যবস্থা নেবে, সেই জন্য তিনি গেছেন। এই কথা কিন্তু আমি গতকালকের ভিডিওতে এই কথাগুলো বলেছি। তিনি যদি দেশের কথা ভাবতেন মোহাম্মদ ইউনূস, তবে গদি বাঁচাবার জন্য আমেরিকাকে তেল না দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতেন, কানাডার সঙ্গে বসতেন, ইংল্যান্ডের সঙ্গে বসতেন, মানে গ্রেট ব্রিটেনের সাথে, অস্ট্রেলিয়ার সাথে বসতেন। তার মাথায় ঢুকতো যদি ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই চুক্তিটি চূড়ান্ত হয়, তবে বাংলাদেশের পোশাক খাতের জন্য সেটি একটি বড় অ্যালার্ম বা সতর্কবার্তা। সুতরাং তাকেও শূন্য করবার জন্য তাকে যেতে হবে। কিন্তু তিনি তো ভাবছেন এখন শূন্য পাচ্ছি, 2 মাস 6 মাস পরে যা হয় হবে, আপাতত তো বাঁচি। আপাতত কি বাঁচবেন? ভারত তো যদি এখনই চালু হয়ে যায়, এটা হয়ে গেল। বাংলাদেশকে তখন টিকে থাকতে হলে কৃত্রিম তন্তু মানে ম্যানমেড ফাইবারের ওপরে পোশাক তৈরিতে মনোযোগ দিতে হবে, এবং ইউরোপের সাথে নিজস্ব কোনো বাণিজ্য চুক্তির পথে হাঁটতে হবে। ইউনূস সাহেবের যা এখন বাজার দর, তাতে হাঁটাটাও তার অন্য ব্যাপার, সেসব অন্য গল্প, সে গল্প এখানে নয়। গাছের গোড়া কেটে ডালপালায় জল দিলে গাছ বাঁচে কি? বাঁচে না। মহান অর্থনীতিবিদ, শান্তির নোবেল জয়ী ইউনূস এই সহজ সত্য যে জানেন না তা নয়, কিন্তু এখন তিনি গাছের গোড়া কাটতে ব্যস্ত। কারণ প্রবল স্বার্থ চেতনা ও লোভ যখন সব সীমা অতিক্রম করে, তখন দেশ বলে আর কিছু থাকে না কারো কাছে। আক্ষেপ একটাই, শেখ হাসিনার যত্নে তৈরি শিল্পমুখী বাংলাদেশের উত্তরণের সব স্বপ্ন এভাবে শেষ হয়ে যাচ্ছে। তার সাজানো বাগান এভাবে অকালে শুকিয়ে যাচ্ছে, এটাই আক্ষেপ। আপাতত এখানেই থামছি, ধন্যবাদ।